কল্পনা করুন আপনি মাসের পর মাস প্রস্তুতি নিয়েছেন, টিকিট কেটেছেন, ছুটিও নিয়েছেন, পরিবারকে বিদায় জানিয়েছেন, তারপর পৌঁছালেন জম্মুর বেস ক্যাম্পে। কিন্তু সেখানে গিয়ে শুনলেন আজকের কোটা শেষ, আর আপনার যাত্রা সেখানেই থেমে গেল। না, এটা কোনো গল্প না। 2026 সালে অমরনাথ যাত্রা এটাই ঘটতে চলেছে অনেক তীর্থযাত্রীর সঙ্গে, শুধুমাত্র একটা সিদ্ধান্তের কারণে। আজকের ভিডিওতে আমরা দেখব অনলাইন বুকিং এবং স্পট রেজিস্ট্রেশন, এই দুই পথে ঠিক কি কি ঘটে, কোন পথে কি পাবেন, কোন পথে কি কি ঝুঁকি আছে, এই সব তথ্য আপনার সামনে রাখব, আর সিদ্ধান্ত হবে আপনার। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই মহাদেব টু বেঙ্গলিতে স্বাগতম। আপনারা যারা অমরনাথ যাত্রা 2026-এর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমরনাথ যাত্রা শুধু একটি পাহাড়ি পথ পেরোনো নয়, এটা এক বিশ্বাসের যাত্রা, এটা এক আহ্বান। কিন্তু সেই যাত্রার শুরুতেই আজ অনেকের মনে একটাই প্রশ্ন, অনলাইন রেজিস্ট্রেশন নাকি স্পট রেজিস্ট্রেশন? দুটি পথ, দুটিরই নিজস্ব বাস্তবতা আছে। আজ আমরা শান্তভাবে, নিরপেক্ষভাবে দেখব এই দুই পথের ভিতরের সত্যিটা কি। অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন মূলত তিনটি পদ্ধতিতে করা হয়। প্রথমটি হল অনলাইন রেজিস্ট্রেশন, দ্বিতীয়টি অফলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চের মাধ্যমে যেটা করা হয়, সশরীরে হাজির হয়ে যেটা করা হয়, সেটা হলো অফলাইন রেজিস্ট্রেশন। আর তৃতীয়টি হলো স্পট রেজিস্ট্রেশন, অর্থাৎ জম্মুতে পৌঁছে জম্মুর বেস ক্যাম্পে গিয়ে রেজিস্ট্রেশন করা। এই তিনটি পথই খোলা আছে, কিন্তু প্রতিটির প্রক্রিয়া, অভিজ্ঞতা এবং বাস্তবতা এক নয়। তাই এবার আমরা এক এক করে দেখব প্রতিটি পদ্ধতির ভিতরের দিকটা। প্রথমে আসা যাক অনলাইন রেজিস্ট্রেশনের কথায়। অনলাইন বুকিং মানে আপনি ঘরে বসেই শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার পছন্দের তারিখ বেছে নিয়ে পারমিট নিশ্চিত করতে পারেন। এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কেমন? না, শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ইন্ডিভিজুয়াল বা গ্রুপ রেজিস্ট্রেশন বেছে নিতে হবে। নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেইল, আপনার ফুল অ্যাড্রেস সবকিছু পূরণ করতে হবে, ঠিক যেভাবে আপনার আইডিতে আছে। তারপর আপলোড হবে ভ্যালিড ফটো আইডি
কম্পালসারি হেলথ সার্টিফিকেট বা CHC, আর পাসপোর্ট সাইজের ছবি। রুট বেছে নিন, পাহেলগাম না বালতাল কোনটা ঠিক করবেন বেছে নিতে হবে। তারপর তারিখ বেছে নিন। API বা ডেবিট কার্ড বা নেট ব্যাংকিংয়ে আপনি ফি জমা করুন। এই রেজিস্ট্রেশন ফি ভারতীয়দের জন্য 150 টাকা, NRI বা বিদেশিদের জন্য 1510 টাকা জমা করতে হবে। সফল হয়ে গেলে একটা যাত্রা রেজিস্ট্রেশন কনফার্মেশন স্লিপ মিলবে, সেটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে এবং সেটাই হলো আপনার যাত্রা পারমিট। এই অনলাইন বুকিংয়ে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? 1, গ্যারান্টি নিশ্চিত, অর্থাৎ পারমিট নিশ্চিত। আপনি বুকিং করলে পারমিট আপনার নিশ্চিত হয়ে যাবে। বেস ক্যাম্পে পৌঁছে কোটা শেষ এই কথা শোনার কোনো ভয় নেই। 2, স্ট্রিমলাইন EKYC প্রক্রিয়া। 2026 সালে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্বাস্থ্য সনদ যাচাই এবং তাৎক্ষণিক, আলাদা করে লাইনে দাঁড়াতে হচ্ছে না আপনার EKYC ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফিকেশন। 3, প্রি অ্যাসাইন টাইমিং উইন্ডো, অর্থাৎ আপনাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে প্রবেশের জন্য। এর ফলে ভোর 4টের মেইন গেটের ভিড়ে আপনাকে আটকে পড়ে থাকতে হবে না। 4, RFID সুবিধা। 2026 সালে RFID ইন্টিগ্রেশনের ফলে অনলাইন বুকিংকারীদের চেক ইন প্রক্রিয়া অনেক দ্রুত হবে। জম্মু স্পট ডেস্কে যে সময় নষ্ট হতো সেটা কিন্তু এড়ানো সম্ভব হবে। 5, আবহাওয়া বিঘ্নে রিশিডিউলিং। যদি খারাপ আবহাওয়া বা ভূমিধসের কারণে যাত্রা বন্ধ হয়, অনলাইন টিকিট ধারীদের জন্য 2026 সালে রিশিডিউলিং পলিসি রয়েছে। হেলিকপ্টার সার্ভিসেও অগ্রাধিকার পাচ্ছেন অনলাইন বুকিংকারীরা। 6, রিফান্ড ও বীমা দাবি খুব সহজ। ডিজিটাল পেমেন্ট রেট থাকায় কোনো কারণে যাত্রা বাতিল হলে রিফান্ড বা বীমা দাবি করা তুলনামূলকভাবে সহজ। তবে একটা সতর্কতা, অনলাইন আবেদনে ডিজিটাল ডকুমেন্টের একটা চেকলিস্ট মেনে চলতে হবে। কোনো ডকুমেন্ট ঠিকঠাক না হলে শ্রাইন বোর্ডের সিস্টেম আবেদন ফ্ল্যাগ করে দিতে পারে বা বাতিল করতে পারে। এবার অফলাইন রেজিস্ট্রেশনের কথা বলি। যারা অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা ডিজিটাল পেমেন্টের সমস্যা হয়, তাদের জন্য এই পত্রা আছে, অফলাইন রেজিস্ট্রেশন। কোন ব্যাংকে কারা যাচ্ছে না, সারা ভারতে 540টিরও বেশি অনুমোদিত ব্যাংক শাখায় অফলাইন রেজিস্ট্রেশন সম্ভব হবে। কোন কোন ব্যাংক? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক এবং ইয়েস ব্যাংক। এই 4টি ব্যাংকের নির্দিষ্ট শাখায় অফলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। এই প্রক্রিয়াটা কেমন না, অনুমোদিত ব্যাংক শাখায় আপনি যান, সেখানে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করুন, আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন, যেমন নাম, ফোন নাম্বার, ইমেল, ঠিকানা, ঠিক যেমনটি আপনার আইডিগুলোতে আছে। তারপর প্রয়োজনীয় কাগজপত্র যেমন ভ্যালিড আইডির ফটোকপি, আধার, পাসপোর্ট বা ভোটার কার্ডের জেরক্স অরিজিনাল, কম্পালসারি হেলথ সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি রাখবেন। 3 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি রাখবেন। রুট ও তারিখ বেছে নিন, ফর্ম জমা দিন। নগদে বা ব্যাংকের অনুমোদিত পদ্ধতিতে আপনি ফিস জমা করুন। সফল হলে মিলবে যাত্রা পারমিট 2026।
এই পারমিট কার্ড রুট ও দিন অনুযায়ী আলাদা আলাদা রঙের হয়, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা জেনে নেবেন। অফলাইন রেজিস্ট্রেশনে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? এক, সেখানে নিশ্চিত পারমিট। অনলাইনের মতোই ব্যাংকে রেজিস্ট্রেশন হলে পারমিট নিশ্চিত, সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন গ্রান্টেড হবে এবং আপনি পারমিট পেয়ে যাবেন। দুই, ডিজিটাল ঝামেলা নেই। যারা অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না পেমেন্ট করতে, তাদের জন্য এটা খুব সহজ পথ। তিন, সরাসরি সহায়তা। ব্যাংকে গেলে ব্যাংকের কর্মীরাই আপনাকে সাহায্য করতে পারেন। তবে অফলাইনে কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে? এক, ব্যাংকে যেতে হবে, শুধুমাত্র অনুমোদিত শাখায়। ঘরে বসে এটা করা যাবে না, আপনাকে সশরীরে ব্যাংকে হাজির হতে হবে। দুই, সিএইচসি অরিজিনাল নিয়ে যেতে হবে, ডিজিটাল কপি গ্রহণ নাও হতে পারে। তিন, RFID চেক ইন তুলনামূলকভাবে ধীর হতে পারে, অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফিকেশন একটু স্লো হতে পারে। অনলাইনের মতো ইনস্ট্যান্ট ইকেওয়াইসি নেই বলে চেক ইন প্রক্রিয়া অবশ্যই একটু সময় নেবে। চার, রিফান্ড তুলনামূলকভাবে জটিল হবে, কারণ নগদ লেনদেন হলে বীমা দাবি বা রিফান্ড সহজ নয়। পাঁচ, টোকেন স্লিপ। অনেক শাখায় টোকেন স্লিপ দেওয়া হয়, সেটা নিয়ে আবার আপনাকে পরের দিন যেতে হতে পারে। অর্থাৎ যাত্রার আগেই আপনি আপনার অনুমতি নিশ্চিত করে নিচ্ছেন। শুধু মাধ্যমটি অনলাইন নয়, অফলাইনও বটে। এবার আসি স্পট রেজিস্ট্রেশনে। এই পদ্ধতিতে যাত্রীরা সরাসরি জম্মুতে পৌঁছে বেস ক্যাম্পে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারে। এখানে পুরো প্রক্রিয়াটা সেই সময়েই সম্পন্ন হয় এবং অনেকটাই নির্ভর করে সেই দিনের পরিস্থিতির উপর। অনেক যাত্রী বিভিন্ন কারণে এই পদ্ধতির দিকে ঝুঁকে পড়েন। কেউ মনে করেন এতে হয়তো যাত্রা সহজ হবে, কিছু ঝামেলা কম হবে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা প্রতিটি ক্ষেত্রে এক এক রকম হয় না। স্পট রেজিস্ট্রেশনে কি হয়? এক, ডেইলি কোটা লিমিট, অর্থাৎ প্রতিটি রুটে একটা নির্দিষ্ট লিমিট থাকে, সেটা শেষ হলে আর কাউকে সুযোগ দেওয়া হয় না, অপেক্ষা করতে হবে পরের দিনের জন্য। দুই, ফিজিক্যাল লটারি সিস্টেম। বেস ক্যাম্পে পৌঁছে লটারিতে নাম উঠলে তবেই আপনি সুযোগ পেতে পারেন, এটাও আবার কিন্তু অনিশ্চিত। তিন থেকে 4 দিনের ওয়েটিং পিরিয়ড হতেই পারে। লটারিতে নাম না উঠলে স্থানীয় আশ্রয় কেন্দ্রে আপনাকে অপেক্ষা করতে হতে পারে। এই সময়ের কোনো নিশ্চয়তা নেই। 4, বায়োমেট্রিক আপডেটে বাধা। 2026-এ বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। বেস ক্যাম্পে গিয়ে এই আপডেট করতে হলে প্রায় দেরি হবে, আর তার মধ্যে যদি কোটা শেষ হয়ে যায় তাহলে তার কথাই নেই, সময়ই সময়। 5, আবহাওয়া বিঘ্নে মোট বাতিলের ঝুঁকি অবশ্যই থাকছে। ভূমিধস বা ঝড়ে রাস্তা বন্ধ বা বৃষ্টিতে রাস্তা বন্ধ, রেজিস্ট্রেশনকারীদের যাত্রা সম্পূর্ণ বাতিল হওয়ার ঝুঁকি থেকে যায়। 6, বাড়তি খরচ। 3-4 দিন অপেক্ষা করতে হলে থাকা খাওয়ার ইমার্জেন্সি খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। হয়তো আপনি খাওয়া ফ্রিতে পাবেন লঙ্গরখানাতে, কিন্তু অন্যান্য খরচ কিন্তু আপনার বেড়ে যেতে পারে। 7, রিফান্ড জটিল। নগদ নির্ভর হওয়ায় বীমা দাবি ও রিফান্ড কঠিন হয়ে পড়ে। অনেক সময় আপনি রিফান্ড নাও পেতে পারেন। তবে একটা সুযোগ আছে, যারা অনলাইন বা অফলাইনের থেকে ওয়েব মিস করেছেন তাদের জন্য স্পট রেজিস্ট্রেশনই শেষ সুযোগ। আর হাইব্রিড স্ট্র্যাটেজির কথা আমরা বলছি, যেখানে ডিজিটাল এবং স্পট দুটো একসাথে কাজে লাগানো যায়।
তবে সেই বিষয়ে আলাদাভাবে ভিডিও আসবে। দাঁড়ান, ভিডিওটা এখানেই থামাবেন না। 3টে পথের পাশাপাশি তুলনা এখনো বাকি। আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। অমরনাথ যাত্রার প্রতিটি আপডেট সবার আগে এখানে পাবেন। সালে দুটো বড় পরিবর্তন 3টে পথকেই প্রভাবিত করবে। প্রথম, RFID ইন্টিগ্রেশন। এটা এখন সম্পূর্ণভাবে চালু। অনলাইন বুকিংকারীদের চেক ইন সবচেয়ে দ্রুত। অফলাইন বুকিংকারীরাও পারমিট থাকলে এগিয়ে যাবেন, কিন্তু স্পট রেজিস্ট্রেশনকারীদের RFID প্রক্রিয়া সবচেয়ে বেশি সময় লাগবে। দ্বিতীয়ত, বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফিকেশন। 3টে পথেই এটা করতে হবে। পার্থক্য হলো, অনলাইনে ইকেওয়াইসির মাধ্যমে আপনি সম্পন্ন করতে পারেন, অফলাইনে ব্যাংকে গিয়ে কিছুটা সময় লাগতে পারে, আর স্পট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বেস ক্যাম্পে গিয়ে করতে হলে দেরিতে কোটা শেষ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই দুটো পরিবর্তন 2026 সালের 3টে পথের মধ্যে সময়ের পার্থক্যটা আরো স্পষ্ট করে দিয়েছে। তিনটি পথের তুলনামূলক একটা ধারণা দিচ্ছি আমি। 3টি পদ্ধতির মধ্যেই কিছু পার্থক্য রয়েছে। কোথাও আগে থেকেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়, কোথাও কিছুটা সময় লাগে, আবার কোথাও অনেকটাই পরিস্থিতির উপর নির্ভর করতে হয়। তাই প্রশ্নটা থেকেই যায়, অনলাইন রেজিস্ট্রেশন নাকি স্পট রেজিস্ট্রেশন? এই পথগুলোর মধ্যে কোনটি আপনার জন্য উপযুক্ত? মহাদেবের দরবারে পৌঁছানোর পথ এখন একাধিক। প্রতিটি পথেরই নিজস্ব কিছু দিক আছে, নিজস্ব কিছু চ্যালেঞ্জও আছে। আপনার পরিস্থিতি, আপনার সময়, আপনার সুবিধা সব মিলিয়ে আপনি ঠিক করুন কোন পথ আপনার জন্য সহজ। বাবা অমরনাথ আপনার যাত্রা আরো সহজ করুন এই কামনা করি। শেষ পর্যন্ত অমরনাথ যাত্রা শুধু পথের নির্বাচন নয়, এটা এক প্রস্তুতির নির্বাচন বটে। আপনি কোন পথে চলবেন, কোন পদ্ধতিতে রেজিস্ট্রেশন করবেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। কারণ শেষ পর্যন্ত অমরনাথের পথ শুধু বাইরের নয়, এটা ভিতরের পথ। মহাদেব টিউব বেঙ্গলি চ্যানেল আপনাদেরকে 3টে পথেরই উপকারিতা, অপকারিতা, সুযোগ সুবিধে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে দিয়েছে। এবার নির্বাচন আপনার। হর হর মহাদেব। যদি এই তথ্য, এই ভিডিও আপনার কাজে আসে, তাহলে হয়তো অন্য কোনো যাত্রীর কাজেও লাগতে পারে। তাই শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাতে পারেন আপনি কোন পথে যাওয়ার কথা ভাবছেন, অর্থাৎ কোন পদ্ধতিতে রেজিস্ট্রেশন করছেন। আরো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, যাত্রার প্রস্তুতি নিন। জয় বাবা অমরনাথ। ওম নমঃ শিবায়।